বাবার প্রাক্তন প্রেমিকার মৃতদেহের খোঁজে বিভিন্ন লাশ ঘরে ঘুরে বেড়াচ্ছে সন্তান। আজকের কাহিনীর মূল প্রেক্ষাপট এটাই। আমি জানি ঠিক এতটুকু শুনেই আপনাদের আগ্রহ বেড়ে গেছে। আজকের উপন্যাসের নাম হচ্ছে শরীরের ভিতর শরীর, লিখেছেন প্রচেত গুপ্ত। এই উপন্যাসটা প্রকাশিত হয়েছে শারদীয়া 1430-এর দেশ পত্রিকায়। শরীর শব্দটা শুনলেই আমাদের কৌতূহল বেড়ে যায়, কিন্তু ঠিক সেই নিরিখে এই উপন্যাসটাকে মাপা যাবে না। কাহিনী শুরু হয় একটা লাশ ঘরে যাওয়ার রাস্তা দিয়ে। এই লাশ ঘরে নিজের বাবার প্রেমিকার মৃতদেহ খুঁজতে এসেছে সাম্যদীপ নামের এক যুবক। এই ঘটনা আরও একটু খোলসা করে অবশ্যই তুলে ধরবো, তবে তার আগে চলুন বেওয়ারিশ লাশ নিয়ে এখানে ঠিক কি বলা হয়েছে সেটা চট করে একবার পড়ে নিই। এখানে বলা হচ্ছে, আসলে বেওয়ারিশ মৃতদেহ কেই বা ঘরে পুষে রাখতে চায়। পুলিশ, হাসপাতাল, মর্গ সবাই গা ঝেড়ে ফেলতে পারলে বাঁচে। মরা শরীরের হ্যাপা অনেক, বেশি দিন জায়গা আটকে থাকলে সমস্যা। পচবে, গলবে, শিয়াল কুকুরে টানাটানি করবে, তারপর পোড়াতেও সমস্যা। সরকারের খরচপাতি আছে, বেওয়ারিশ মরা পোড়ানোর জায়গা পেতে ঝক্কি। যেখানে জীবন্ত শরীরের ওপর মাথায় ছাদ জোটানো কঠিন, সেখানে মরা শরীর ঘরবাড়িতে রাখা ঝামেলা ছাড়া আর কি। সেই ঘরবাড়ি হাসপাতালের পর্দা ঘেরা বেডই হোক, অন্ধকার মর্গই হোক, অথবা পুলিশ চৌকির পিছনের বারান্দায় বস্তা মুড়ে থাকাই হোক, এ শরীর গেলে আপদ বিদায়। সত্যি তো, জ্যান্ত মানুষের খোঁজ খবর রাখার যেখানে কেউ থাকে না, সেখানে একটা মৃতদেহের খোঁজ খবর নিয়ে এত আগ্রহ কার এবং কিসের জন্য? কাহিনীর পরবর্তী ধাপে সেটা পরিষ্কার করা হয়েছে। সাম্যদীপের বাবা নীলকণ্ঠ সেন একবার প্রেমে পড়েছিলেন, তাও আবার বিয়ের পরে। নীলকণ্ঠের চাকরি, সংসার, স্ত্রীর সঙ্গে সুন্দর দাম্পত্য সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু তারপরেও তিনি পাঞ্চালী রায় নামে এক মহিলার প্রেমে পড়লেন বটে, কিন্তু সেই প্রেমকে শরীর পর্যন্ত এগোতে দিলেন না প্রেমিকা পাঞ্চালী। খুব স্বাভাবিকভাবেই এই খবরে মোটেই খুশি হলেন না নীলকণ্ঠবাবুর স্ত্রী, যিনি নিজেও একজন শিক্ষিতা এবং স্বনির্ভর মহিলা। যথারীতি তাদের সংসারে শুরু হলো পরকীয়া নিয়ে ব্যাপক অশান্তি। ধীরে ধীরে পাঞ্চালী নিজেকে সরিয়ে নিলেন, কিন্তু বহু বছর পর নীলকণ্ঠবাবু খবর পেলেন তার প্রাক্তন প্রেমিকা পৃথিবীতে আর নেই। অস্বাভাবিকভাবে তার মৃত্যু হয়েছে। তিনি তার ছেলের কাছে এসে নিজের অতীতের সম্পর্কের কথা স্বীকার করলেন এবং প্রেমিকার মৃতদেহের সন্ধান করার ইচ্ছা প্রকাশ করলেন। প্রথমে সাম্যদীপের এটা পাগলামি বলে মনে হলেও বাবার অনুভূতির মর্ম সে বুঝতে পারে এবং পাঞ্চালীর মৃতদেহের খোঁজে বিভিন্ন লাশ ঘরে ঘুরে বেড়াতে থাকে। তো সাম্যদীপের এই চেষ্টা সফল হবে কি হবে না সেটা তো পরের কথা, কিন্তু তার আগে উঠে এসেছে সাম্যদীপের ব্যক্তিগত জীবনের কিছু মুহূর্ত। তার স্ত্রী উজ্জয়িনীর সঙ্গে তার সম্পর্ক খুব খারাপ নয়। একজন পুরুষ হিসেবে শারীরিক উত্তেজনাও তার আছে, যেটা অত্যন্ত স্বাভাবিক, কিন্তু কোনো একটা অদ্ভুত কারণে নিজের স্ত্রীর কাছাকাছি আসার পর সম্পূর্ণ উত্তেজনা থাকলেও শেষ পর্যন্ত সাম্যদীপের সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়। ডাক্তার, বদ্যি, হাকিম, বন্ধু ও সহকর্মীদের পরামর্শ এরকম অনেক কিছু করার পরেও সেই সমস্যাটার কোনো তাৎক্ষণিক সমাধান বের করা যায় না। একদিকে একটা মৃত নারী শরীরকে খুঁজে বের করার জন্য অদম্য চেষ্টা, অন্যদিকে একটা জ্যান্ত নারী শরীরের কাছে নিজেকে সমর্পণ না করতে পারার যন্ত্রণা। দুইয়ে মিলে সাম্যদীপের মনের ভেতর যে দ্বন্দ্বটা তৈরি হয়, সেই দ্বন্দ্ব উপন্যাসের একদম শেষ পর্যন্ত চলতে থাকে। এখানে একটা গুরুত্বপূর্ণ চরিত্র হলো নীলকণ্ঠের স্ত্রী তথা সাম্যদীপের মা রানী সেন। বিয়ের পর তার স্বামীর সঙ্গে তার দাম্পত্য সুন্দর এবং স্বাভাবিক, শারীরিক সম্পর্কের ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। তবুও রানীর প্রাক্তন বারবার এসে ধরা দেয় রানীর মনের মাঝখানে। প্রাক্তনের সঙ্গে ঝড়ের মতো উদ্দাম শারীরিক সম্পর্কের কথা বারবার তার মনে পড়ে। এই উপন্যাসে মৃত শরীরের সঙ্গে জীবন্ত শরীরের বিভিন্ন অনুভূতির একটা দ্বন্দ্ব বারবার তৈরি হয়েছে। মৃতদেহের সঙ্গে যারা থাকেন তাদের আচার আচরণ বিভিন্নভাবে তুলে ধরা হয়েছে। দেখানো হয়েছে মৃতদেহের সঙ্গে থাকতে থাকতে তারা গোটা বিষয়টা সম্পর্কে খুব অভ্যস্ত হয়ে গিয়েছেন এবং এটা অত্যন্ত স্বাভাবিক। আরও একটা বিষয় যেটা এই উপন্যাস পড়ে আমি উপলব্ধি করেছি, সেটা হলো আমরা পরকীয়ায় যখন আমরা পরকীয়াতে প্রবেশ করি বা যে কোনো পরকীয়া সাবজেক্টটা যখন উঠে আসে, তখন আমরা পরকীয়ার পেছনে থাকা বিভিন্ন কারণ খোঁজার চেষ্টা করি। কিন্তু এখনকার যুগে বিভিন্ন সম্পর্কের সমীকরণ পর্যালোচনা করলে দেখা যায় একজন নারী বা পুরুষ একে অন্যের সঙ্গে অত্যন্ত স্বাভাবিক বা সুন্দরভাবে থাকলেও
তারা অন্য মানুষের প্রতি আকৃষ্ট হতে পারেন, অর্থাৎ মানে পরকীয়ার কোনো কারণ খোঁজাটাই হচ্ছে এখন মূর্খতা। এক্ষেত্রেও দেখুন নীলকণ্ঠ সেন সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও অন্য এক নারীর প্রেমে পড়েছেন। অন্যদিকে তার স্ত্রী হয়তো বিবাহ পরবর্তীকালে তেমন কিছু করেননি, কিন্তু প্রাক্তনের সঙ্গে হওয়া শরীরের মুহূর্তগুলোকে তিনি একদমই মন থেকে মুছে ফেলতে পারেননি। আমাদের সামাজিক পরকাষ্ঠাগুলিকে যদি আমরা কয়েক মুহূর্তের জন্য একটু সরিয়ে দিই, তাহলে আমরা উপলব্ধি করতে পারবো যে একাধিক মানুষের প্রতি আকৃষ্ট হওয়াটা একদমই অস্বাভাবিক কিছু নয়। আবার একদম কঠোর বাস্তবে দাঁড়িয়ে যদি এটা স্বাভাবিক বলে ধরে নিই, তাহলে প্রশ্ন এসে যায়, তাহলে কি আমরা শুধু শরীরেই বাঁচব? মনের কোনো ভূমিকা কি আমাদের জীবনে থাকবে না? ঠিক এই একই প্রশ্ন আসে সাম্যদীপের স্ত্রী উজ্জয়িনীর মনেও। মানে আজকাল যতগুলো উপন্যাস পড়ছি প্রত্যেকটাতেই দেখছি একজন করে অ্যাডভোকেটের উল্লেখ থাকবেই থাকবে। মানে অ্যাডভোকেট হিসেবে এই ব্যাপারটাতে নিজেকে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। বিভিন্ন ঘটনার পর উজ্জয়িনী ডিভোর্সের মামলা করবে বলে একজন অ্যাডভোকেটের কাছে যায়। ঠিক সেই সময় নানা রকম টানাপোড়েন চলতে থাকে তার মনের মধ্যে, এবং অবশ্যম্ভাবীভাবে কয়েকটা প্রশ্ন তার মাথায় এসে যায়। উজ্জয়িনী ভাবছিল, নরনারী সম্পর্কের পুরোটাই কি শরীর, বাকি সব শূন্য? ভালোবাসা নির্ভরতা কি গেঁথে থাকে শুধু সম্ভোগে? হাত ধরা, চুমু খাওয়া, বুকে মাথা রাখার কোনো মূল্য নেই? যদি নাই থাকে, এতকাল ধরে মানুষ ভালোবাসার জন্য হন্যে হয়ে থাকে কেন? কেন একটা চুমুর জন্য অপেক্ষা করে থাকে দিনের পর দিন? কেন একবার চোখে দেখতে মাইলের পর মাইল হেঁটে যায়? যদি সম্ভোগী সব আসল, তাহলে যৌনাচারের জন্য নির্দিষ্ট জায়গায় গেলেই তো হয়। ফোন করে ডাকলে অর্থের বিনিময়ে মহিলা পুরুষ চলে আসে। উপন্যাসের একদম শেষ লাইন পর্যন্ত মনের সঙ্গে শরীরের এবং মৃত ও জীবিত শরীরের মধ্যে একটানা দ্বন্দ্ব চলতেই থাকে। শেষ পর্যন্ত কি হয় সেটা অবশ্যই এখানে বলবো না, তাহলে তো অন্য পাঠকদের আগ্রহই চলে যাবে। পরের এপিসোডে নতুন কোনো বই নিয়ে আবার আলোচনা করব। ততক্ষণ আপনিও একটা বই পড়ুন। বই প্রেম দীর্ঘজীবী হোক।